হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আমাদের রেগুলার রাত 8টা থেকে সায়েন্সের যে সিরিজগুলি চলছিল তোমাদের আপকামিং রেলওয়ে পিএসসি সহ ডাব্লিউবিপি উইথ কেপি সহ সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সামের জন্য, তাতে আজকে জীবন বিজ্ঞানের শ্বসন সম্পর্কে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে তোমরা জানো এখানে থিওরি প্লাস এমসিকিউ একই সঙ্গে হয়, বাছাই করা 20টা থিওরি, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ নিয়ে আলোচনা করবো বাইলিঙ্গুয়ালি। যেমন বায়বীয় শ্বসন কখন সঞ্চালিত হয়, অ্যালভিওলার কাজ কি, তো এই রকমের যে কোয়েশ্চেন গুলো আছে যেগুলো ম্যাক্সিমামটাই থাকছে কিন্তু পিওয়াই কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন আনসার। ঠিক আছে, তো 2024-এর সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সামের জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো চলো আমাদের ক্লাস রুটিন গুলো একবার দেখে নাও। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এর ভিডিও রেগুলার সকাল 7টা থেকে পাচ্ছ, সায়েন্সের স্পেশাল ভিডিওগুলো রাত 8টায়, এবং ইংলিশ আর ম্যাথামেটিক্স আর জিআই এটা কিন্তু লাইভ আকারে থাকছে। ম্যাথ লাইভ থাকছে রাত 10টায় এবং ইংলিশ লাইভ থাকছে সন্ধ্যে 7টা থেকে। সমস্তটাই বাইলিঙ্গুয়ালি, বাংলা এবং ইংরেজি একই সঙ্গে থাকছে। ঠিক আছে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও। আমাদের ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো ওখানে প্রোভাইড করে দেওয়া হয়, অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সুকান্ত স্যার ক্লাসেস, সেখান থেকে তোমরা সবটা পেয়ে যাচ্ছ। তো আজকের 1 নম্বর কোয়েশ্চেন চলে আসো। দেখো আরআরবি এনটিপিসি 2021-এ আসা। ঠিক আছে, বলেছে বায়বীয় শ্বসন কখন সঞ্চালিত হয়, কোন সময় বায়বীয় শ্বসন সঞ্চালিত হয়? শক্তির মুক্তির সাথে কোষে খাদ্যের ভাঙনের সময়, অক্সিজেন ব্যবহার না করে গ্লুকোজ ভাঙনের সময়, অক্সিজেন ব্যবহার না করে খাবারের ভাঙার সময়, অক্সিজেনের ব্যবহার গ্লুকোজের ভাঙনের সময়, অক্সিজেনের ব্যবহার করে গ্লুকোজের ভাঙনের সময়। সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে? অক্সিজেন ব্যবহার করে গ্লুকোজ যখন ভাঙে তখন বায়বীয় শ্বসন সঞ্চালিত হয়। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, বায়বীয় শ্বসন, ঠিক আছে, বায়বীয় শ্বসনের জন্য কিন্তু অক্সিজেনের দরকার। ঠিক আছে, অক্সিজেন ছাড়া বায়বীয় শ্বসন সঞ্চালিত হতে পারবে না। ঠিক আছে, বায়বীয় শ্বসন সঞ্চালিত হতে পারবে না। তো দেখো শ্বসন, এখানে গ্লুকোজ হয়ে গেছে, এটা গ্লুকোজ হবে। ঠিক আছে, শ্বসন গ্লুকোজ সঞ্চিত শক্তি ছেড়ে দেয়, এটি ছাড়া এই কোষগুলি মারা যাবে। দুই ধরনের শ্বাস প্রশ্বাস আছে। বায়বীয় শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে, যেটা বলছিলাম অক্সিজেন ছাড়া এটা হয় না এবং বেশিরভাগ সময় কোষের মধ্যে ঘটে। ঠিক আছে, আর হচ্ছে অ্যারোবিক শ্বাস প্রশ্বাস বা অ্যারোবিক শ্বসন অক্সিজেন ছাড়াই ঘটে এবং অ্যারোবিক শ্বাস প্রশ্বাসের তুলনায় অনেক কম ঘন। আচ্ছা, এটা অ্যারোবিক হবে না, এটা অ্যানঅ্যারোবিক হবে। ঠিক আছে, এখানে অ্যানঅ্যারোবিক হবে। দু রকমের আছে, একটা অ্যারোবিক আর একটা হচ্ছে অ্যানারোবিক। ঠিক আছে, অ্যানারোবিক শ্বসন কি হয়, বাতাসের অনুপস্থিতিতেই ঘটতে পারে, আর অ্যারোবিক হচ্ছে বাতাসের উপস্থিতি ঘটে এবং এখানে অক্সিজেনের দরকার হয়, এখানে অক্সিজেনের দরকার হয় না। ঠিক আছে, এই দু রকমের শ্বসন সংঘটিত হয়। চলে আসো 2 নম্বর কোশ্চেন, ডিফিউশন। ডিফিউশন কি জিনিস? ডিফিউশন হলো একটি প্রক্রিয়া যার দ্বারা কি হতে পারে, জীব শ্বাস নিতে পারে, অক্সিজেন ডাব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসল জুড়ে যেতে পারে, অক্সিজেন মেমব্রেনের প্লাজমার সঙ্গে জুড়ে যায়, জীবের বংশবৃদ্ধি করতে পারে। ডিফিউশন মানে কি? ডিফিউশন মানে হচ্ছে অক্সিজেন এই প্লাজমা বা প্লাজমা মেমব্রেনের সাথে জুড়ে যেতে পারে, এটা হচ্ছে অক্সিজেন প্লাজমা মেমব্রেনের সঙ্গে জুড়ে যায়, এটাকেই বলা হয় ডিফিউশন। দেখো এটি অণুগুলির এলোমেলো আন্দোলনের কারণে হয়। এই প্রক্রিয়াটি প্লাজমা মেমব্রেনের সঙ্গে জুড়ে থাকে। ডিফিউশনের কিছু উদাহরণ হলো পুরনো পানির বোতল খুললে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়িয়ে পড়ে, চিনি সমানভাবে দ্রবীভূত হয়, এতে দ্রবীভূত হলে পানিকে বা জলকে মিষ্টি করে তোলে ইত্যাদি। মানে সব জায়গায় সমানভাবে যেটা ছড়িয়ে পড়ে সেই জিনিসটার কথা বলা হচ্ছে ডিফিউশন। ঠিক আছে, যেমন জলের মধ্যে চিনি গুললে এমন না একটা গ্লাসে যদি জল গোলা হয় তো গ্লাসের মধ্যে ওপরে বেশি মিষ্টি নিচে কম মিষ্টি, এরকম না, সব জায়গায় কিন্তু সমভাবে তৈরি হয়ে যায়। ওকে, মানুষের শ্বাস প্রশ্বাসে কি নিঃশ্বাস ত্যাগ করা হয়? মানুষের শ্বাস প্রশ্বাসে কি নিঃশ্বাস ত্যাগ করা হয় এটা বলি। মানুষের শ্বাস প্রশ্বাসে কোন ধরনের নিঃশ্বাস ত্যাগ করা হয়? গ্যাসের মিশ্রণ, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে অক্সিজেন। সঠিক উত্তর আমাদের কার্বন ডাইঅক্সাইড বা CO2 আমরা সকলেই জানি। আমরা সাধারণত O2 গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এবং এই কাজটা কে করে থাকে? আমাদের যে দুটো ফুসফুস থাকে, আমাদের
চেস্টে দুটো ফুসফুস থাকে, এই ফুসফুস এর ভেতরে অ্যালভিওলাই যেগুলো থাকে ছোট ছোট এই ঝাঁটার মতো অংশ, এগুলো হচ্ছে এই কাজটা মেন করে থাকে। ঠিক আছে, রক্ত যখন হৃৎপিণ্ড থেকে এই ফুসফুসে আসে, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যখন আসে তখন ওখান থেকে কার্বন ডাই অক্সাইড গুলো সঞ্চয় করে নেয়, নিয়ে আমাদের বের করে দেয় আমাদের নাকের মাধ্যমে, এবং আমরা যে প্রশ্বাস নিচ্ছি সেটা সেখান থেকে অক্সিজেনটাকে ওই রক্তের মধ্যে মিশিয়ে দেয়। এটা হচ্ছে অ্যালভিওলাইয়ের কাজ। ওকে, চলে আসো 4 নাম্বার কোশ্চেন নাম্বার 4 বলেছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যালভিওলাই। বলতে বলতে দেখো আগের কোশ্চেনটা অ্যালভিওলাই সম্বন্ধে বলছিলাম, ঠিক আছে, পরেরটাই অ্যালভিওলাইয়ের কাজ হয়ে গেছে। দেখো আরআরবি এনটিপিসি 2021। তাহলে একটা জিনিস তোমরা পরিষ্কার হয়ে যাও যে চ্যাপ্টারটা, যেমন এখানে শ্বসন নিয়ে আমি আগেও বলেছি, আগের ভিডিওগুলোতে আছে, দেখো ভিডিওগুলো পরপর দেখো, এটা 22 নাম্বার ভিডিও, এর আগে 21টা ভিডিও কিন্তু প্লেলিস্টে তৈরি করা আছে, ঠিক আছে, পরপর সমস্তটা দেখো, সুবিধা হবে। তাহলে এখানে বলেছে অ্যালভিওলাইয়ের কাজ হচ্ছে খাদ্য শোষণ, খাদ্যের সঙ্গে অবশ্যই যুক্ত না, রক্ত বিশুদ্ধ করা, খাদ্য হজম করা, এটাও হবে না, এমন একটি পৃষ্ঠ প্রদান করা যেখানে গ্যাসের আদান প্রদান হয়। ঠিক আছে, গ্যাসের আদান প্রদান হয়, অবশ্যই এটা হয়ে যাবে, গ্যাসের আদান প্রদান হবে, তাই না, অ্যালভিওলাইয়ের মাধ্যমে। কারণ আমি কি বললাম, রক্ত থেকে ও কার্বন ডাইঅক্সাইড নিয়ে বাইরে ছাড়ে, এবং আমরা যে ইয়েটা গ্রহণ করি, আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি, আমরা যে শ্বাসটা গ্রহণ করি আর কি, প্রশ্বাসটা গ্রহণ করি, সেখান থেকে অক্সিজেনটা নিয়ে হচ্ছে রক্তে মিশিয়ে। ঠিক আছে, ফুসফুসের মধ্যে অ্যালভিওলাই ক্ষুদ্র থলির মতো অংশ, এটি পৃষ্ঠে গ্যাসের আদান প্রদান ঘটায়, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ফুসফুস এবং রক্ত প্রবাহের মধ্যে সঞ্চালিত করে আর কি। ফুসফুসের ভেতরে এবং বাইরে বায়ুর চলাচল, বাতাসের চলাচল, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময়, ফুসফুসের মধ্যে রক্ত পাম্প করা, এই 3টে কাজই হলো অ্যালভিওলাইয়ের প্রধান কাজ। অ্যালভিওলাইয়ের প্রধান কাজ মানে আমাদের ফুসফুসের প্রধান কাজ অ্যালভিওলাই করে থাকে। ঠিক আছে, চলে আসো 5 নাম্বার কোশ্চেন, বলেছে আরআরবি গ্রুপ ডিতে আসা, দেখো বলেছে কোন জীবন প্রক্রিয়া রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। ঠিক আছে, কোন জীবন প্রক্রিয়া রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে? প্রচলন, পুষ্টি, শ্বসন নাকি মলত্যাগ? রাসায়নিক শক্তি তাপ শক্তিতে হচ্ছে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দেবো যে বিভিন্ন শক্তি অন্য শক্তিতে কি কিভাবে ট্রান্সফার হয়। ধরো তুমি হাততালি দিচ্ছ, ঠিক আছে, হাততালি দিচ্ছ, তাহলে হাততালি যদি দাও তাহলে এখানে কি হয়ে যাচ্ছে বলো, তোমার যান্ত্রিক শক্তি, হাতটা যখন নাড়াচ্ছ তখন যান্ত্রিক শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে? শব্দ শক্তি। ঠিক আছে, শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এইভাবে যে জিনিসগুলো আছে বিভিন্ন রকম, কোনো জায়গায় রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, কোনো জায়গায় তাপ শক্তি রাসায়নিকে রূপান্তরিত হয়, এরকম ভাবে ব্যাপারগুলো থাকে। বলেছে কোন জীবন প্রক্রিয়া রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে? প্রচলন, পুষ্টি, শ্বসন নাকি মলত্যাগ? অবভিয়াসলি হয়ে যাবে কি শ্বসন, অপশন নাম্বার সি, তাই না? তাহলে এই শ্বসন সম্বন্ধে বলা রয়েছে, শ্বসন সাধারণত 2 প্রকার, একটা বায়বীয়, একটা অবায়বীয়। অ্যানারোবিক বলতে অবায়বীয়, আমি একটু আগেই বলেছি। বায়বীয় শ্বসন সাধারণত বায়ুর উপস্থিতিতে হয় এবং এখানে অক্সিজেনের দরকার হয়। আর অ্যানারোবিক যেটা, সেটা হচ্ছে বায়ুর সাহায্য ছাড়াই হয় বা অক্সিজেন এখানে লাগে। ওকে, 6 নাম্বার কোশ্চেনে চলে আসো, বলেছে শক্তি ব্যবহার করে পাইরুভিক অ্যাসিডের ভাঙন কোথায় ঘটে? শক্তি ব্যবহার করে পাইরুভিক অ্যাসিডের ভাঙন, ঠিক আছে, পাইরুভিক অ্যাসিডের ভাঙন। অগ্নাশয়, যকৃৎ, মাইটোকন্ড্রিয়া নাকি নিউক্লিয়াস? অগ্নাশয়, যকৃৎ, মাইটোকন্ড্রিয়া নাকি নিউক্লিয়াস? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি মাইটোকন্ড্রিয়ায় ঘটে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ায় ঘটে। শক্তি ব্যবহার করে পাইরুভিক অ্যাসিডের ভাঙন, এটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। ওকে, মাইটোকন্ড্রিয়া আমরা কি জানি, এটা হচ্ছে কোষের একটি অংশ, ঠিক আছে, যাকে কোষের শক্তি ঘর বলা হয়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে কিন্তু এটা মনে রাখতে হবে, কোষের শক্তি ঘর বলা হয়, কারণ মেন শক্তি উৎপাদন এখান থেকেই ঘটে। শক্তি ব্যবহার করে মাইটোকন্ড্রিয়ায় পাইরুভিক অ্যাসিডের ভাঙন ঘটে। এই প্রক্রিয়া ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র নামে পরিচিত। ক্রেবস চক্রে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়, এইটাকে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয় এই ক্রেবস চক্রকে। ক্রেবস চক্র ব্রিটিশ বিজ্ঞানী হ্যান্স ক্রেবস 1937 সালে আবিষ্কার করেন। মাইটোকন্ড্রিয়া এটিপি আকারে শক্তি সঞ্চয় করে, কে পাওয়ার হাউস অফ দ্য সেল, যেটা বললাম কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউসও বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। ঠিক আছে, তাহলে শক্তি ব্যবহার মানে এখানে কোষের মাইটোকন্ড্রিয়া হবে, তার সঙ্গে সঙ্গে আরো মাইটোকন্ড্রিয়া কি কি নামে পরিচিত, তার সঙ্গে সঙ্গে তোমার ক্রেবস চক্রের অপর নাম হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। এই একটা কোশ্চেনের মধ্যে 3 থেকে 4টে
কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে তথ্য, ঠিক আছে। এবং সবকটাই এক্সামে, যে কটা আমি বললাম সবকটাই এক্সামের মধ্যে কিন্তু আসে। এটাতে এটা এসছে, অন্যটায় কোনো একটা আসছে, কোনো না কোনো শিফটে দেখবে ঘুরে ফিরে আসছে। আর বিষয়টা কি হয়, কোনো একটা শিফটে যখন প্রশ্ন আসে, অন্য শিফটে ওর আশপাশ থেকে ওই টপিকের ওপর থেকেই সব কোয়েশ্চেন গুলো কিন্তু থাকে। বুঝতে পারলে কি বললাম? অক্সিজেনের অভাবে পদার্থের অসম্পূর্ণ ভাঙন বলা হয় কাকে? অক্সিজেনের অভাবে পদার্থের অসম্পূর্ণ ভাঙন কাকে বলা হয়? পার্থক্য শ্বসন, অ্যানারোবিক শ্বসন, বায়বীয় শ্বসন, ভাস্কুলার শ্বসন। আমাদের অক্সিজেনের অভাবে বা অনুপস্থিতিতেও বলতে পারে, ঠিক আছে, অনুপস্থিতিতে এটাকে বলা হয় অ্যানারোবিক। তাহলে অ্যানারোবিকে বায়ুর সাহায্য ছাড়াই হচ্ছে, আগেও আমি বলেছি। যখন আমাদের পেশি কোষের শক্তি উৎপাদন হয় তখন অক্সিজেনের অভাব হয়, তখন 6 কার্বন অণু ড্যাশ কার্বন অণুতে রূপান্তরিত হয়। 6টা কার্বন অণু ভেঙে কি হয়, 6টা কার্বন অণু ভেঙে 3টে কার্বন অণুতে পরিণত হয়। 6 অণু কার্বন ভেঙে 3 অণু কার্বনে রূপান্তরিত হয় শক্তি উৎপাদনের সময়, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেনে চলে আসো, বলছে শ্বাস নেওয়ার সময় ফুসফুস বাতাসে পূর্ণ হয়, কারণ কি? কারণ কি? এটার কারণ হচ্ছে ফুসফুসের স্ফীতি, মানে ফুসফুস ফুলে যায়, তার ফলে অ্যাকচুয়ালি এটা পরস্পরের পরিপূরক। শ্বাস নেওয়ার সময় ফুসফুস বাতাসে পূর্ণ হয় বলে ফুসফুস ফুলে যায় বলে বাতাসে পূর্ণ হয়, দুটো একই জিনিস, ঠিক আছে। শ্বাস নেওয়ার সময় ডায়াফ্রাম সংকুচিত হয় এবং চ্যাপ্টা হয়ে যায়, বুকের গহ্বর বড় হয়ে যায়, সংকোচন বা ভ্যাকুয়াম তৈরি হয়। শ্বাস ছাড়ার সময় উল্টো কেসটা, ঠিক আছে। এর দ্বারা শ্বাস প্রশ্বাস ঘটে, কিসের দ্বারা? ফুসফুসের স্ফীতি, ডিফ্লেকশন, বায়ু শোষণ নেওয়া, ডায়াফ্রামের ভাঙন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফুসফুসের ডিফ্লেকশন বা সংকোচন। ফুসফুসের সংকুচিত হয় বলেই শ্বাস প্রশ্বাস কিন্তু ঘটতে পারে। স্তন্যপায়ী প্রাণীদের একজোড়া নমনীয় এবং স্পঞ্জি ফুসফুস থাকে, এর মাধ্যমে নির্দিষ্ট হারে বায়ু নেওয়া হয় এবং ত্যাগ করা। ওকে, 11 নম্বর কোশ্চেনে চলে আসো, দেখো আরবি গ্রুপ ডি 2018 আসা, বলেছে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার সাথে কি জড়িত? অনুপ্রেরণা এবং মেয়াদ শেষ, কোষীয় শ্বসন, গাজন মানে কিন্তু ফার্মেন্টেশন, হ্যাঁ, মুদ্রাস্ফীতি, সম্প্রসারণ, এবং এটা এখানে কি বলেছে, অ্যাক্সোস এবং ইনকর্পোরেশন। সঠিক উত্তর হয়েছে অনুপ্রেরণা এবং মেয়াদ শেষ, এই জিনিসটা জড়িত, ঠিক আছে। ইন্সপিরেশন এবং এক্সপিরেশন, ঠিক আছে, ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। এখানে অনুপ্রেরণা মেয়াদ শেষ বাংলাটা ঠিকঠাক করা নেই, অ্যাকচুয়ালি ইন্সপিরেশন এক্সপিরেশন বলতে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এটার কথা বলা হচ্ছে। ওকে, চলে আসো পরের অঙ্কটায়, পরের কোশ্চেনটাই, 12 নম্বর কোশ্চেনটায় চলে আসো। মানব দেহে অনুপ্রেরণা শ্বাসযন্ত্র মানে ইন্সপিরেশনের কথা বলা হচ্ছে। শ্বাসযন্ত্র এবং শ্বাসযন্ত্রের রক্ষক হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিন হচ্ছে এটাকে রক্ষা। মানব দেহে আরবিসি এর সমস্ত কোষে হিমোগ্লোবিন পূর্ণ থাকে। হিমোগ্লোবিন হিম কথাটা বা পিগমেন্ট এবং আয়রন সমৃদ্ধ প্রোটিন গ্লোবিন দিয়ে গঠিত। হিম পিগমেন্টের কারণে, হিম হচ্ছে হিমোগ্লোবিন থেকে এসছে, অ্যাকচুয়ালি এর মধ্যে লোহার পরিমাণ অনেক বেশি থাকে, এই জন্য এটা রক্তের রং লাল করে। অন্যদিকে আয়রন সমৃদ্ধ প্রোটিন গ্লোবিউলিনের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের একত্রিত করার ক্ষমতা রয়েছে, যার কারণে রক্ত শরীরের শ্বাসযন্ত্রের গ্যাস সঞ্চালন করতে পারে, ঠিক আছে। 13 নম্বর কোশ্চেনটায় চলে আসো, নিচের কোনটি আমাদের দেহে শক্তি সরবরাহ করতে ওটুকে সংযুক্ত করে? শক্তি সরবরাহ করে ওটুকে সংযুক্ত করে। গ্লাইকোজেন, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ। সঠিক উত্তর হচ্ছে গ্লুকোজ, এখানে কিন্তু গ্লুকোজ হয়ে যাবে, ঠিক আছে, গ্লুকোজ হয়ে গেছে, গ্লুকোজ হয়ে গেছে। গ্লুকোজের সংকেত কি? C6H12O6, এটা কিন্তু ভালো করে মুখস্থ করে রাখতে হবে। ওকে, 14 নম্বর কোশ্চেন চলে আসো, অ্যানারোবিক শ্বাস প্রশ্বাস অনুপস্থিতিতে ঘটে, কার অনুপস্থিতিতে ঘটে? অ্যানারোবিক হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, ঠিক আছে, এখানে অক্সিজেন লাগে না। ওকে, অনেকবারই এই প্রশ্নটা চলে এসেছে, দেখো একদিনের। 2021 এনটিপিসিতে আসা, দেখো মানুষের মধ্যে দ্রবণীয় নাইট্রোজেন যৌগের আকারে রেচন দ্রব্যগুলি কিডনি দ্বারা অপসারণ করা হয়। এই মাইটোকন্ড্রিয়া, পুষ্টি, নেফ্রন নাকি নিউক্লিয়াস? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা কি? নেফ্রন। নেফ্রনের মাধ্যমে কি হয়, নাইট্রোজেন জাতীয় যৌগ বা ইউরিয়া জাতীয় যৌগ রেচন দ্রব্যগুলি কিডনি দ্বারা অপসারণ হয়। কিডনির গঠনগত, এই নেফ্রনকে কি বলা হয়? কিডনির গঠনগত ও কার্যগত একক, ঠিক আছে, গঠনগত ও কার্যগত একক।
বোঝা গেল কি বললাম, গঠনগত এবং কার্যগত। এই কিডনির মধ্যে নেফ্রন থাকে এবং নেফ্রনের মধ্যে সাধারণত গ্লোমেরুলাস থাকে, এটা রক্তকে ফিল্টার করতে সাহায্য করে। ওকে, 16 নম্বর কোশ্চেনে চলে আসো। কিডনি শুধুমাত্র মল ত্যাগের অঙ্গ নয়, এটা কিন্তু মূত্র ত্যাগের, ঠিক আছে, মূত্র ত্যাগের অঙ্গ নয়, এটি ড্যাশ পরিপূরকও বটে। যকৃৎ, হৃদয়, বড়তন্ত্র নাকি ত্বক? সঠিক উত্তর হচ্ছে যকৃৎ। যকৃতের একটি পরিপূরক হিসাবেও কাজ করে থাকে। লিভারের পরিপূরক। লিভার দেখো কি কাজ করে, লিভার কি কাজ করে, লিভার হচ্ছে আমাদের যে খাবার দাবার গুলো খাই সেটা পাচন ক্রিয়ায় অংশগ্রহণ করে, ঠিক আছে, বিশেষ করে ফ্যাট জাতীয় খাদ্য ভাঙা পাচন ক্রিয়া এগুলোতে অংশগ্রহণ করে। অর্নিথিন চক্র কিন্তু এই যকৃতে ঘটে, ঠিক আছে, অর্নিথিন চক্রটা যকৃতের মধ্যে ঘটে এবং এর ফলে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপাদন হয়, ঠিক আছে। তাহলে এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ভালো করে জেনে রাখো, এই অর্নিথিন চক্র কোথায় ঘটে, এটা প্রচুর বার আসে, অর্নিথিন চক্র কিন্তু যকৃতে ঘটে। ওকে, 17 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে প্রতিটি কিডনিতে প্রচুর পরিমাণে পরিশ্রবণ ইউনিট থাকে যাকে বলা হয় নিউরন। কিডনির মধ্যে অবশ্যই নেফ্রন থাকে। আমি তোমাদের বলেছি আলাদা করে নেফ্রন, নিউরন, হার্ট এদের গঠন আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। 20 থেকে 25 বার শরীরের সমস্ত রক্ত ফিল্টার করে নেফ্রন দিনে, ঠিক আছে। এটি করার ফলে রক্তের উপাদানগুলি স্থিতিশীল থাকে। নেফ্রনের সঙ্গে যুক্ত কি? সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র নাকি স্নায়ুতন্ত্র? সঠিক উত্তর হয়েছে রেচনতন্ত্র। রেচনের সঙ্গে যুক্ত নেফ্রন বা কিডনি। 19 নম্বর কোশ্চেন চলে আসো। মানুষের মধ্যে অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তরিত করে কে? অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তরিত করছে, এটাকেই অর্নিথিন চক্র বলছে, ঠিক আছে, একটু আগেই বললাম অর্নিথিন চক্র, এটাকেই বলা হচ্ছে। অর্নিথিন চক্র কোথায় ঘটে? তাহলে যকৃতে ঘটে, ঠিক আছে, যকৃতে অর্নিথিন চক্র ঘটে না, ঠিক আছে। তাহলে প্রোটিন ভাঙনের প্রক্রিয়ার সময় স্বাভাবিকভাবে ইউরিয়া তৈরি হয়। এই প্রক্রিয়া প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রচুর পরিমাণে অ্যামাইনো গ্রুপের মুক্ত হয়। অ্যামাইনো গ্রুপগুলি অত্যন্ত বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস NH3 তে রূপান্তরিত হয়। এই অ্যামোনিয়া অর্থাৎ উৎপাদন শেষ না হওয়া পর্যন্ত লিভার দ্বারা ইউরিয়াতে রূপান্তরিত করতে পারে, এটাকে অর্নিথিন চক্র বলা হয়। ওকে, আজকে শেষ কোশ্চেনে চলে আসো। বলেছে প্রস্রাবের মাধ্যমে রক্ত থেকে বজ্র পদার্থ বের করে দেওয়া কার প্রাথমিক কাজ? এটা হচ্ছে কিডনির প্রাথমিক কাজ, তাই না? কিডনির প্রাথমিক কাজ বারবারই বলেছি। এর মধ্যে 10 লক্ষ কিন্তু একটা কিডনির মধ্যে 10 লাখ কিন্তু নেফ্রন থাকে, যারা কি করে দিনে 20 থেকে 25 বার রক্তকে কি করে ফিল্ট্রেশন। ওকে, তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রেগুলার এই ধরনের ভিডিওগুলো চলছে এবং আমাদের লাইভ সেশনগুলো চলছে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন করোনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখো। কমেন্ট করো যা যা কোয়ারিজ আছে এবং শেয়ার করো। খুব ভালো করে পড়ো। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।